হৃদয়ে ছোঁয়া যত ভালোবাসা তোকে দেব এই তো আশা। সরি বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের নাম শুনলেই আমার এই গানটাই গাইতে ইচ্ছে করে। আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আমি রোজ তোমাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। তোমরা সবাই আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, প্লিজ 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 বন্ধুরা। ঠিক তখনই লিফট খুলে আরিয়ান বেরিয়ে আসে। সবার মধ্যে নিস্তব্ধতা নেমে যায়। কালো স্যুটে, চোখে সানগ্লাস, হাতে ল্যাপটপ ব্যাগ, ধীরে ধীরে এগিয়ে আসে। আশেপাশে তাকিয়ে শুধু ছোট্ট শব্দ বলে, সবাই কাজ শুরু করো। হঠাৎ চোখ যায় রিসিপশনের দিকে। হালকা থামে। নতুন কাউকে দেখা যাচ্ছে। সে ধীর স্বরে বলে, তুমি কি নতুন? মাইশা নিচের দিকে তাকিয়ে বলে, জি স্যার, আজই প্রথম দিন। আরিয়ান দৃষ্টি তীক্ষ্ণ করে ওর দিকে না তাকিয়ে জিজ্ঞেস করে, নাম কি? মাইশা হোসেন। আরিয়ানের চোখগুলো নিচের দিকে রেখে ওর দিকে না তাকিয়ে হাঁটতে হাঁটতে বলে ওঠে, ঠিক আছে, আমার কেবিনে অনধিকার প্রবেশের অভ্যেস যেন না হয়। রিসিপশন মানে রিসিপশন, বুঝেছো? মাসে চোখ নামিয়ে বলে ওঠে। বুঝেছি স্যার। আরিয়ান মৃদু গলায় নিজের মনে বলে, মেয়েটার কণ্ঠটা কোথায় যেন শুনেছি, পরিচিত মনে হচ্ছে। পরক্ষণে সে তার কেবিনের দরজার সামনে এসে আবার পেছনে ফিরে তাকায়। ভালো করে লক্ষ্য করে দেখে এটা হচ্ছে সেই মাইশা যে তার বাসার কাজ করে। সে হতভম্ব হয়ে তাকায় সেদিকে। সে তার কেবিনে ঢুকে ফোন দেয় সাবিহা বেগমকে। তখনই সাবিহা বেগম কিছু একটা বলায় আরিয়ান চুপ হয়ে যায়। মাইশা তার নিজের জায়গায় বসে কাজ করছিল। তখনই তার দিকে এগিয়ে এসে একজন বয়স্ক লোক ধীরে ধীরে মাইশার ডেস্কের দিকে এসে দাঁড়ায়। নিচু গলায় বলে, তুমি নতুন এসেছো? মাইশা একটা হাসি দিয়ে বলে, জি চাচা, আমি রিসিপশনে কাজ করতে এসেছি। কাদেরের চোখ সরু হয়। তোমার নাম কি? মাইশা হোসেন। তোমার বাবার নাম কি? মাইশা লোকটার দিকে খুব ভালো করে তাকায়। মনে মনে বলে, উনি এইভাবে তাকাচ্ছে কেন আমার দিকে? কাদির গম্ভীর একটা নিঃশ্বাস ফেলে মাইশার চোখগুলোর দিকে তাকিয়ে থাকে আর বলে, তোমার চোখগুলো কারো একজনের সাথে মিলে যাচ্ছে। সে এখানেই কাজ করতো। এই কোম্পানির একটা ইতিহাস আছে, ভোলা যায় না। মাইশার চোখে জল আসে। সে মুখ ফিরিয়ে ফেলে চুপচাপ। মাইশা ধীরে ধীরে বলে, আপনি তাকে চেনেন? তার গল্পের ইতিহাস এখানেই চাপা পড়ে আছে। কাদির মৃদু স্বরে বলে, এখানে প্রতিশোধের আগুনে কেউ জিততে পারে না, সবাই পুড়ে যায়। পরের দিন সকালে মাইশা আগের দিনের মতো রিসিপশনে বসে ফাইল সাজাচ্ছে। কাচের দরজা দিয়ে রোদ পড়ছে তার মুখে। চোখের কোণে ক্লান্তি, কিন্তু ঠোঁটে শান্ত আত্মবিশ্বাস। ঠিক তখনই পেছন থেকে কারো গলা, মিস মাইসা, এই টেবিলটা বলেটা কি? মেকআপ রুম নাকি? অফিসে ফ্রন্ট ডেস্কে। মাইশা চমকে তাকায়। আরিয়ান ঠোঁটের কোণে গাম্ভীর্য। স্যার, আমি কাজ করছিলাম। আরিয়ান তাচ্ছিল্যের স্বরে বলে, দেখেছি, কিন্তু তোমার চেহারা তো বলছে কাজের চেয়ে ভাবনায় ডুবে আছো বেশি। মানুষ কাজ করলে ভাবতে পারে না, এটা কোনো নিয়ম আছে স্যার? আরিয়ান সামান্য অবাক হয়। মেয়েটা তো দেখছি খুব সাহসী। কেউ সাধারণত তার সামনে এমনভাবে কথা বলে না। আরিয়ানের স্বরূপ রূপে তাকায় আর বলে, তুমি অফিসে নতুন, সাবধানে থেকো। বেশি বুদ্ধি দেখালে টিকতে পারবে না। মাস মৃদু একটা হাসি দিয়ে বলে, কাজের জায়গায় বুদ্ধি না থাকলে টেকাটাই তো কঠিন স্যার। আরিয়ান কিছুক্ষণ চুপ থাকে, মুখের রাগ কিন্তু মনে অন্য কিছু। হঠাৎ চোখের কোণে ঝিলিক। এই মেয়েটা অন্য রকম। তার মুখের উপর জবাব দেওয়ার সাহস করে। কিছু তো একটা আছে মেয়ের মধ্যে। প্রাসাদের ডাইনিং হলের ডাইনিং টেবিলে বসা সাবিহা খান, রাশেদ খান, তানিশা, ছোট চাচি এবং ছোট চাচা একসাথে ডিনারে বসেছে। হঠাৎ চোখ ঘুরিয়ে তানিশা বলে উঠে, বড় মা, ওই নতুন কাজে মেয়েটাকে অফিসে পাঠিয়ে তুমি বড় ভুল করেছো। ওদের মতো
সাধারণ মেয়েরা এই লেভেলের জায়গায় মানায় না। ছোট চাচি অহংকার ভরা কণ্ঠ নিয়ে বলে ওঠে, তানিশা ঠিক বলেছে, ওই মেয়ের চোখে এত আত্মবিশ্বাস কেন, যেটা মোটেও ভালো লাগছে না। মনে হচ্ছে ওই মেয়ের চোখে কিছু লুকানো আছে। রাশেদ খান কঠিন কণ্ঠে বলে ওঠে, তোমাদের এই সব অহেতুক কথা বন্ধ করো। আমি খানের নাম তৈরি করেছি কঠোর নিয়মে। কেউ কাজ করলে সম্মান পাবে, আর নয়তো ঘাড় ধাক্কা দিতে বেশিক্ষণ সময় লাগবে না। তানিশার ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে, বড় পাপ, বড় বাপ্পা, সম্মান কি নিম্ন ব্যক্তিদের জন্য? সাবিহা খান হালকা বিরক্তি নিয়ে সেখান থেকে উঠে যায়। যেতে যেতে সে মনে মনে বলে, আমি ঠিক জানি আমি কি করছি। কেউ যদি বাড়াবাড়ি করে আমি সামলে নেব। দূর থেকে সমস্ত কথাগুলো মাইশার কানে যায়। সে কিছুটা মন খারাপ করে বাগানে এসে চুপচাপ বসে থাকে। মনে মনে ভাবতে থাকে, এই বাড়ির লোকগুলো আমার বাবার হাসি কেড়ে নিয়েছিল, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আমি এই বাড়ির কিছু মানুষের উপর দুর্বল হয়ে যাচ্ছি। আমাকে তো দুর্বল হলে হবে না। ঢাকা শহরের এক প্রান্তে পুরনো ছোট বাচ্চা দেওয়ালে এখনো ঝুলছে একটা পুরনো ছবি। ছবিটা এক যুবক, তার হাসিতে মিশে আছে শান্তি। সেই মানুষটা শওকত রহমান, মায়েশার বাবা। ছবির নিচে বসে আছে তার মা রুবিনা রহমান। মায়েশার মা এখন সে শয্যাশায়ী, চোখে ক্লান্তির, মুখে অস্পষ্ট হাসি। আজ মায়েশা তার বাড়িতে এসেছে। মায়েশা হাঁটু গেড়ে বসে মাকে ওষুধ খাওয়াচ্ছে। বৃষ্টি পড়ছে বাইরে। ঘরে এক ধরনের ভারী নীরবতা। রুবিনা দুর্বল কণ্ঠে বলে ওঠে, মাইশা, তুই না এভাবে দিনরাত কষ্ট করা বন্ধ কর। আমি তোর চোখে আগুন দেখছি। মায়েশা চোখ নামিয়ে নিয়ে বলে, এই আগুন নিভে না আম্মা, যতক্ষণ না আমি জানবো আমার আব্বার মৃত্যুর আসল কারণ। তুই তো তখন বাচ্চা ছিলি, কিছু বুঝতে পারিসনি। মায়েশা চোখে পানি টলমল করে নিয়ে বলে, আম্মা, আমি সব বুঝেছি। এখন আমি জানি আব্বার হার্ট অ্যাটাক ছিল না, ওটা ছিল বিশ্বাসঘাতকতার শখ। রুবিনা বেগম ইমোশনাল হয়ে যায়। তার হাত কাঁপে। মুখ ফিরিয়ে নিয়ে এসে অবাক হয়ে ওদের নাম নিস না মা। রাশেদ খান নামটা আমি মুখস্থ করেছি আম্মা। তাকায় মেয়ের দিকে। মাইশা পকেট থেকে একটা পুরনো ফাইল বের করে দেয়। সেই ফাইলটায় লেখা খান ইন্ডাস্ট্রি প্রজেক্ট সাবমিশন মাইশা। এই প্রজেক্টে আব্বা কাজ করতেন, কিন্তু হঠাৎ ত্রিপুটি ওনার নাম বদলে যায়। উনি যেটা আবিষ্কার করেছিলেন সেটার ক্রেডিট নেয় রাশেদ খান, আর আব্বাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেয়। এই অপমান সহ্য করতে পারেনি আব্বা, সেজন্যই রাতে হার্ট অ্যাটাক করে। কথাগুলো বলার সময় চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে তার গালে, কিন্তু কঠিন কণ্ঠে বলে, আর এখন আমি গেছি ওই বাড়িতে কাজের মেয়ের ছদ্মবেশে, যাদের হাসির পেছনে আমার বাবার রক্ত শুকিয়ে গেছে। তাদের টেবিলে আমি চা দিই মা, আমি তাদের প্রতিটা মুখ চিনে নিয়েছি আম্মা। রুবিনা বেগম কান্না চেপে বলেন, তুই কষ্ট পাস না মা, প্রতিশোধ শান্তি নেই। মাইশা চোখে আগুন নিয়ে বলে, আমার শান্তি লাগবে না আম্মা, আমার দরকার ন্যায় বিচার। ফ্ল্যাশব্যাক 6 বছর আগে রাতের অফিস। শওকত হোসেন ফাইল হাতে, চোখে তার অস্থিরতা। হঠাৎ দরজায় প্রবেশ করে রাশেদ খান, আরিয়ানের বাবা। এক ভয়ঙ্কর শান্ত মুখ, ক্ষমতার প্রতীক রাশেদ খান। শওকত, তোমার তৈরি করা প্রজেক্ট সব কাগজপত্র কোম্পানির নামে জমা দাও। শওকত সাহেব ক্ষুব্ধ হয়ে বলে, এটা আমি করেছি নিজের টিমের এবং নিজের আইডিয়ায়। তুমি কেন আমার নাম বাদ দিচ্ছ? ব্যবসায় আবেগ রাখলে টিকে থাকা যায় না। তুমি অন্যায় করছো রাশেদ, আমি এসব প্রকাশ করে দেব। তুমি জানো না, তুমি যা জানো তা কেউ বিশ্বাস করবে না। তুমি শুধু একজন সাধারণ ইঞ্জিনিয়ার, আর আমি হলাম রাশেদ খান। এরপর কাগজগুলো ছুঁড়ে দিয়ে চলে যায়। সেই রাতে অফিসের ভেতরে হঠাৎ অ্যাম্বুলেন্সের সাইলেন্ট বাজে। শওকত রহমান মৃত। রিপোর্টে লেখা হয় হার্ট ফেইলার, কিন্তু যারা জানতো তারা বলেছিল সেই রাতে তিনি অপমানিত হয়ে ভেঙে পড়েছিলেন।
আর ঠিক সেই দিন তার ছোট মেয়ে মাইশা বাবার লাশের পাশে বসে প্রথমবার শপথ নিয়েছিল। বর্তমান আমি একদিন ওই পরিবারে হাসি কেড়ে নিব বাবা, যার জন্য তোমার এই অবস্থা হয়েছে। বর্তমান প্রাসাদের বাগানে রাতে মাইশা একা বসে আছে, হাতে পুরনো একটা ছবি, চোখে আগুন, মুখে নীরবতা। হঠাৎ পেছন থেকে এক গম্ভীর কণ্ঠ। তুমি এখানে? ফাহিম চাচা খুঁজে চলেছে তোমাকে। মাইশা চমকে গিয়ে বলে। আমাকে কেউ খুঁজে পাবে না। আরিয়ান ভ্রু কুঁচকে বলে। সব সময় রহস্যে ডেকে রাখো নাকি নিজেকে? তুমি আসলে কে বলো তো? কি তোমার উদ্দেশ্য? মাইশা মুচকি হেসে বলে। আমি হচ্ছি ওই মানুষ যে সবার হাসির পেছনের কান্নাটা দেখতে পায়। আরিয়ান থেমে যায় এক মুহূর্তে, যেন তার চোখে কিছু একটা ভেসে যায়। তুমি এমনভাবে কথা বলো মনে হয় যেন তুমি সবার সম্বন্ধে সব কিছুই জানো। তখনই মাইশা চোখ নামিয়ে বলে। না স্যার, হয়তো জানি, হয়তো এখনো জানার চেষ্টা করছি সবাইকে। দুজনের মধ্যে ঝুলে থাকে এক অদ্ভুত দূরত্ব। বাতাস যেন ফিসফিস করে বলে ওঠে পুরনো কোনো গোপন কথা। বিশাল বড় অফিসের করিডোরে বাতাসে হালকা পারফিউমের ঘ্রাণ, কিন্তু সেই ঘ্রাণের নিচে লুকিয়ে আছে অজানা এক ষড়যন্ত্রের গন্ধ। ধীরে ধীরে এগিয়ে আসছে এক নারী, সাবিহা বেগম। কালো সিল্কের শাড়ি, গলায় মুক্তোর হার, ঠোঁটে ঠান্ডা এক হাসি। তার চোখে এমন এক দৃষ্টি যেখানে মমতা আর বিষ দুটোই একসাথে মিশে আছে। তার পাশে থাকা ফাহিম চাচা মাথা নত করে হাতে ব্যাগ নিয়ে তার সাথে হাঁটছে। নতুন ও মেয়েটা মাইশা, তাকে তো রিসেপশনে দেওয়া হয়েছিল, তাই না রুমি? জি ম্যাডাম, মেয়েটা খুবই ভদ্র, চুপচাপ কাজ করে। মেয়েটা এমনিতেই চুপচাপ, বাড়িতেও চুপচাপ থাকে। চুপচাপ মানুষেও অনেক কিছু লুকিয়ে রাখে ফাহিম। তার কণ্ঠ ছিল এক অদ্ভুত ঠান্ডা হুমকি। কিছুক্ষণ পর রিসেপশনের সামনে এসে সাবিয়া খান তাকায় চারদিকে, মাইশার দিকে তাকিয়ে বলে। তুমি খুব মনোযোগ দিয়ে কাজ করো, তাই না? মাইশা চমকে তাকায় সাবিয়া খানের মুখের দিকে, সোজা হয়ে দাঁড়িয়ে যায়। জি ম্যাডাম, চেষ্টা করি আমার দায়িত্বটাকে ঠিক রাখার। তোমার চোখে আমি অন্য কিছু দেখি মেয়ে। মাইশা অবাক হয়ে তাকিয়ে থাকে। তোমার মুখে কেমন যেন একটা অভিমানের ছায়া ভেসে ওঠে। মাইশার বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে চোখ নামিয়ে বলে। আমি শুধু কাজ করতে এসেছি ম্যাডাম। সাবিয়া খান হালকা হাসে, ঠোঁটে সে ঠান্ডা তাচ্ছিল্য। তোমার এই শুধু কাজ কথাটা আমি বিশ্বাস করি। তুমি অন্যদের মতো না মাইশা, আমি সেটা বুঝি। মাইশা কিছু বলতে যাবে, সাবিয়া খান হঠাৎ থামিয়ে দেয়। তারপর সে আরিয়ানের কেবিনে চলে যায়। ধানমন্ডির বিশাল প্রাসাদের রাতের বেলায় যেন এক রহস্যময় দুর্গ। চারপাশে নিস্তব্ধতা, শুধু ফোয়ারা থেকে পানি পড়ার শব্দ। মনে হয় প্রতিটি ফোঁটা যেন লুকিয়ে আছে কোনো গোপন গল্প। রাতে ডাইনিং টেবিলে বসে সবাই খাচ্ছে। চমৎকার আলো, দামি বাসন আর সোনালি ঝাড়বাতির নিচে বসে আছে সাবিহা খান। তার চোখে এক ধরনের ঠান্ডা অহংকার, যেন সব জানে, সব বোঝে, তবুও কাউকে কিছু বলে না। সাবিহা খান ধীরে ধীরে মাইশার দিকে তাকিয়ে বলে। তোমার ডেস্কে 4 নাম্বার ড্রয়ারে বেশ কিছু ফাইল আছে, সেগুলো তুমি সামলাবে। ম্যাম, আমি? সাবিহা খান ঠোঁটে রহস্যময় হাসি দিয়ে বলে। হ্যাঁ, ওখানে কিছু কাগজপত্র আছে, তোমার কাজ হবে ওগুলো সামলানো। আমি জানি তুমি পারবে। তার কথায় যেন কোনো গোপন ইঙ্গিত ছিল, যেটা শুধু সে নিজেই জানে। মনে মনে সে বলে, মেয়েটা নতুন, কাজটা সামলাতে পারবে তো? এই মহিলা আবার কিছু টের পেয়ে গেল নাকি? সেদিন রাতে সাবিহা খান নিজের রুমে একা বসে পুরনো একটা ফাইল খুলল। একটা ছবি, রায়হান সিদ্দিকীর সঙ্গে হাস্য উজ্জ্বল এক তরুণী। সাবিহা খান নিজের মনে ফিসফিস করে বলল, তুমি ফিরছো, কিন্তু এই খেলায় আমি জিতবো। তুমি যতই আমাকে কন্ট্রোল করার চেষ্টা করো, শুধুমাত্র একটা দুর্বলতা, আর এটাকে পুঁজি করে তুমি আমায় ব্ল্যাকমেল করছো। এইটুকু প্রমাণ সরিয়ে ফেললে তোমার খেলা শেষ। তার মুখে একটা শয়তানি হাসি, তার চোখে প্রতিশোধের অন্ধকার। কিন্তু এই খেলায় আসলে কে কাকে ধ্বংস করবে সেটা সময়ই বলে দেবে। খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। অফিস সময় সকাল 9টা। অফিসের দরজায় ঢুকতেই যেন বাতাসে একটা চাপা গরম ভাব।
সবাই একটু টেনশন নিয়ে হাঁটছে, কারণ কারণ আজ আরিয়ান খান খারাপ মুডে আছে। রিসিপশনের দিকে দাঁড়িয়ে কফির কাপ হাতে মায়েশা আর তার পাশে থাকা বলছে একজন জুনিয়র এক্সিকিউটিভ মিষ্টি ছেলে, হঠাৎ পেছন থেকে ভারী কণ্ঠের আওয়াজ। এই মেয়ে, তুমি অফিসে কাজ করতে এসেছো নাকি আড্ডা দিতে? সবাই থমকে গেল, এক পা পিছিয়ে গেল মায়েশা। স্যার, উনি তো শুধু ফাইলটা। আরিয়ান কথা কেটে চিৎকার করে বলে, একদম চুপ, কথা বলবে না। তোমার কাজ তোমায় মনে করে দিতে হবে আমায়, তাই না? তারপর ফাইলগুলো মায়েশার দিকে ছুঁড়ে দেয় আর বলে, এই ফাইলগুলোর রিপোর্ট আজ সন্ধ্যের মধ্যে টাইপ করে দিতে হবে। প্রতিটা লাইন চেক করব আমি নিজেই। ভুল পেলে চাকরি থাকবে না, শাস্তিও পেতে হবে। মায়েশার বুকের ভেতর যেন কেউ হাতুড়ি মারল, তবে সে কোনো কথা বলল না। তার চোখে এক ফোঁটা জলও আসলো না, কারণ সে জানে তার এই কান্না দেখার কেউ নেই। তারপর আরিয়ান সেখান থেকে নিজের কেবিনে চলে যায়। বিকেলবেলা সবাই যখন কফি খেতে নিচে গেল, তখন মায়েশা ফাইল নিয়ে একা একা বসে টাইপ করছে। তার আঙুল ব্যথা হয়ে গেছে, চোখে ঘুম নেই, কিন্তু মনের ভেতর শুধু একটা ভাবনা। এই মানুষটা আমার সাথে এতটা খারাপ ব্যবহার কেন করে? আমি তার কোন পাকা ধানে মই দিয়েছি? শালা খচ্চর কোথাকার! ঠিক তখনই পেছন থেকে ইমন এসে বলে, তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি মায়েশা। বিকেলের আলোয় মায়েশার ম্লান মুখটা ক্লান্ত দেখাচ্ছে। না থাক, ধন্যবাদ, আমি নিজেই করতে পারবো। কিন্তু তাদের কথা শেষ হওয়ার আগেই দরজা ঠেলে ঢুকলো আরিয়ান। তোমরা দুজন মিলে এখানে কি করছো? ইমন চমকে তাকায় আরিয়ানের দিকে আর বললে, স্যার, আমি তো ফাইলটা। আরিয়ান গর্জে ওঠে। চুপ, তুমি তোমার নিজের জায়গায় যাও বলছি। তখনই ইমন চলে গেল। আরিয়ান টেবিলের উপরে হাত ঠুকে ধীরে হুমকির স্বরে বলল, তুমি ভেবেছ আমার অফিসে এসে কাজ না করে কারোর সাথে ঘনিষ্ঠ হবে? অবশ্য তোমাদের মতো মেয়ের কাজই এটা। তোমাদের কি করে জব্দ করা যায় সেটা আমি জানি। আজ থেকে তুমি আমার পার্সোনাল সেক্রেটারির কাজ করবে। আমি যেভাবে বলবো সেভাবেই কাজ করতে হবে, বুঝেছ? আর রিসিপশনে আমি কাল থেকে অন্য কাউকে নিয়োগ করেছি। মায়েশা কিছুটা রাগ মিশ্রিত কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কিন্তু ম্যাডাম তো আমাকে এইখানে কাজ করতে বলেছে। আরিয়ান ঠান্ডা একটা হাসি দিয়ে বলে, আমি ম্যাডামের ছেলে, এই অফিসের বস। সো আমি যেটা বলবো সেটাই হবে। এখন থেকে তুমি কোনো এমপ্লয় নও, তুমি আমার পিএ। তার চোখে এমন একটা আগুন যেটা দেখে মায়েশা বুঝে এই মানুষটা তাকে কষ্ট দিতে চায়, কিন্তু সেই কষ্টের ভেতর একটা কেমন যেন অব্যক্ত আকর্ষণ অনুভব করলো। এখানে কি আমি কোনো ভুল করেছি স্যার? আরিয়ান একটু থেমে নিচু গলায় বলে, ভুল করনি, এখানে তোমার উপস্থিতিটাই ভুল। তোমার মুখ দেখলে আমার রাগ হয়, আর কেন জানি সেই রাগটা আমাকে শান্তি দেয়। তার কণ্ঠের শেষ অংশটা কেমন যেন কাঁপাকাঁপি ছিল, যেন তার নিজের উপরেই তার কোনো রাগ হচ্ছিল। রাত হয়ে গেছে অনেক, সবাই চলে গেছে, শুধু আলো জ্বলছে মায়েশার এখানে। সে কাজ শেষ করে ব্যাগ গোছাচ্ছে, তখন হঠাৎ আরিয়ান দরজায় এসে দাঁড়ায়। এখনো কাজ শেষ হয়নি? শেষ হয়ে গেছে স্যার। আরিয়ান কাছাকাছি এসে বলে, অনেক জেদ তোমার, তাই না? মায়েশা কিছুটা নিচু হয়ে বলে, যখন জীবনই আগুনে পুড়ে গেছে, সেখানে জিদ করতে কে থাকবে স্যার? আরিয়ান চুপ করে রইল। তার চোখে সে প্রথমবারের অদ্ভুত নরমতা ঝিলিক দিল, কিন্তু গম্ভীর স্বরে বলল, মনে আছে তো, কাল সকাল থেকে নতুন কাজ, আমার কেবিনে রিপোর্ট বানানো। কথাটা বলেই সে চলে গেল, কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে নিজেই ফিসফিস করে বলল, এই মেয়েটাকে আমি ঘৃণা করি, তবুও কেন তাকে অফিসে একা রেখে আমি এখনো বাড়ি যেতে পারছি না। নীরব রাত, চাঁদের আলো, মায়েশার মুখটা আরো ফ্যাকাশে দেখা যায়। দিনভর কাজের কষ্ট, অপমান, ক্লান্তি একসাথে জমে আছে। হঠাৎ তার টেবিলের নিচে একটা খাম দেখতে পায়। মায়েশা অবাক হয়ে খামটা খুলে নেয়। খামের উপরে লেখা, তুমি নিজেকে দুর্বল ভাববে না। তুমি কারো করুণা নিয়ে বাঁচতে আসনি, তুমি লড়তে এসেছো। মায়েশার হাত কাঁপে,
চোখে জল চলে আসে, কিন্তু সে কান্না চেপে রাখে। খামের ভেতরে আরো একটা লেখা ছিল। এই অফিসিয়াল রুম নং 360-এ 2 নম্বর সেকশনটা দেখবে। সেখানে তোমার প্রয়োজনীয় কিছু জিনিস পাবে। কাউকে কিছু বুঝতে দিও না। মাইশা চারিদিকে তাকিয়ে দেখে কেউ নেই, শুধু নিস্তব্ধতা। সে মনে মনে বলে, কে আমাকে সাহায্য করছে? কেন করছে? আমি তো কারো পরিচিত না। সে কিছু বলতেও পারে না, শুধু চুপ করে খামটা বুকে ধরে রাখে। আমাকে আমার লক্ষ্য ভুলে গেলে চলবে না। যাই হয়ে যাক, আমাকে আমার প্রতিশোধটা নিতেই হবে। আরিয়ান অফিসের বিশাল কনফারেন্স রুমে আজ এক বিশেষ অতিথির আগমন। সবাই উৎসাহী, আলো ঝলমলে প্রস্তুতি চলছে। কনফারেন্স রুমে সবকিছু ঠিকঠাক করছে মাইশা আর রুমি। আরিয়ান দাঁড়িয়ে আছে জানলার পাশে, কালো স্যুটে গম্ভীর চেহারায়। তার পাশে চাচাতো বোন তানিশা দাঁড়িয়ে হাসছে। আজ কিন্তু বড় ইনভিটেশন আসবে ভাই। শোনো, যাচ্ছে নাম শুনেই নাকি সবাই কাঁপে। আমার কোম্পানিতে কেউ ভয় নিয়ে আসে না তানিশা। ঠিক তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করে এক ব্যক্তি। 50-এর কোঠায় তার বয়স, সাদা স্যুটে, চোখে সোনালি ফ্রেমের চশমা, ঠোঁটে কূটনৈতিক হাসি। মিস্টার রায়হান সিদ্দিক, দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী। কিন্তু খুব কম মানুষই জানে তিনি এখন আরিয়ানের বাবার সবচেয়ে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। রায়হান সাহেব এসে বলেন, মিস্টার আরিয়ান, অবশেষে দেখা হলো। তোমার নাম অনেক শুনেছি। অল্প বয়সে তুমি অনেক দূর এগিয়ে গেছো। আরিয়ান মুচকি হেসে বলে, ইচ্ছার অদম্য শক্তি মানুষকে এগিয়ে নিয়ে যায়, যেখানে বয়সের কোনো মেটার না। রায়হান সিদ্দিকী সামান্য হেসে চেয়ারে বসে পড়ে। ভালো মন্দ দুটোই ব্যবসার অংশ, তাই না? তবে তোমার বাবা যেমন ছিলেন, তুমিও কি তার মতো? ঘরের ভেতর হঠাৎ নীরবতা। সবাই তাকিয়ে থাকে দুজনের দিকে। আরিয়ানের চোখ কেমন কেঁপে উঠল যেন। রায়হান সিদ্দিক আবার বলে, তোমার বাবা একটা অসমাপ্ত কাজ আমি শেষ করতে এসেছি। অসমাপ্ত কাজ? হ্যাঁ, ওই কাজটাকে সে হার মেনে গিয়েছিল, কিন্তু আমি না। এবার আমি জয় দেখাতে এসেছি। বাই দা ওয়ে, এই প্রজেক্টে কাজ করবে আমার ছেলে। কথাটা শুনে যেন সবাই 440 ভোল্টেজ এর একটা ঝটকা খায়। কাজ আপনি করেন আর আপনার ছেলে করুক। বিশ্বাস্ততা হচ্ছে কাজের মূল মন্ত্র। এটা থাকলেই আমি যে কোনো কারোর সাথে কাজ করতে রাজি। তার চোখে ঝিলিক মারে অন্ধকারের একটা হাসি। মিটিং শেষের পর রায়হান সিদ্দিক অফিস থেকে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে সে এক মুহূর্তের জন্য মাইশার দিকে তাকায়। চোখে এমন এক দৃষ্টি যেন সে মাইশাকে আগে থেকেই খুব ভালো করে চেনে। দরজা বন্ধ হওয়ার পর মাইশা নিজের মনে মনে বলে, এই মানুষটার চোখে এমন কিছু আছে যেন অতীত থেকেই সে আমাকে চেনে। আরিয়ান মাইশার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, এই মেয়ে, তুমি কি ওই লোকটাকে চেনো? মাইশা মাথা নেড়ে না বলে। না স্যার, আমি তাকে কখনোই দেখিনি। রায়ান সিদ্দিকী কোনো সাধারণ মানুষ নয়। সে যখন হাসে মনে হয় যেন কাউকে হত্যা করেছে। ধানমন্ডির সে বিশাল প্রাসাদে আজ যেন একটু বেশি নিস্তব্ধ। সন্ধ্যার বাতাসে গাছের পাতা দুলছে, ফুলের জলে ঝিকিমিকি আলোয় পড়ছে। সাবিহা খান নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে আছে, চোখে হালকা ক্লান্তি, ঠোঁটে নিস্তেজ এক হাসি, হাতে একটা পুরনো চেইনটা পুরুষদের টাইপের, কিন্তু তাতে খোদাই করা একটা নাম আর সিদ্দিক। হঠাৎ দরজায় নক হয়। সে পেছনে ঘুরে তাকাতেই ফাহিম চাচা বলে ওঠে, ম্যাডাম, কেউ একজন এসেছে আপনার সাথে দেখা করার জন্য। রুম থেকে বেরিয়ে আসে ফাহিম চাচা। দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করে কালো স্যুটে, ঠোঁটে শান্ত হাসি কিন্তু গম্ভীর এক রহস্যময় চেহারার মানব। রায়হান সিদ্দিক একটা হাসি দিয়ে বলেন, অনেকদিন পর দেখা হলো সাবিহা। সাবিহা বেগম চোখে বিস্ময় লুকিয়ে নিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? কেউ তোমাকে দেখলে কি হবে? দেখলে দেখুক, আমাদের সম্পর্কটা তো কেউ আজও বোঝেনি, ভবিষ্যতেও বুঝতে পারবে না। সে ধীরে ধীরে এগিয়ে আসে, সাবিহার চোখের দিকে তাকায়। তার ঠোঁটে এক ফিসফিসানো স্বর।
তুমি জানো তোমার স্বামী একদিন আমার কাছেই ধ্বংস হবে, আর তার আগে আমি তোমার সেই গোপনটাকে কাজে লাগাবো। তুমি এখনো তেমনই আছো রায়হান? তোমার প্রতিশোধ কি এখনো শেষ হয়নি? না, কারণ তোমার স্বামী এখনো বেঁচে আছে। আয়েশা একটা রুমে বসে ফাইল সাজাচ্ছে। হঠাৎ করে কোনো গাড়ি ঢোকার শব্দে সে বেরিয়ে আসে। সেদিকে তাকায় এবং দেখে একটা কালো গাড়ি থেকে নামছে একটি লোক। সে ভালো করে তাকাতেই দেখতে পায় সে আর কেউ না, সেদিনের সেই লোক রায়ান সিদ্দিক। মাইশা কিছুটা সন্দেহভাজন চোখ নিয়ে তাকায়, মনে মনে বলে, সেদিন কনফারেন্সে লোকটা যেভাবে কথা বলল তাতে করে তো মনে হয় না যে লোকটা এই বাড়ির মানুষদের খুব পছন্দের। তবে সে এখানে কেন? তাছাড়া আজ তো বাড়িতে তেমন কেউ নেই, একমাত্র সাবিহা ম্যাডাম ছাড়া। লোকটা সেদিন অফিসেও দেখলাম, আজ আবার বাড়িতেও এলো। রায়ান তখনই সে দূর থেকে খেয়াল করে সাবিহা বেগম তার নিজের স্কার্ফ মাথায় টেনে নিচ্ছে এবং খুব সতর্কতার সহিত রায়ান সিদ্দিককে রুমে নিয়ে যাচ্ছে। মাইশা নিজ মনেই বলে ওঠে, এই মহিলাকে কিছু লুকাচ্ছে। এই বাড়িটা যত সব রহস্যে ঘেরা। এদিকে ভেতরে বসে সাবিয়া খান বলে, একটা কথা বলো তো আমাকে, তুমি ওই মেয়েটাকে অফিসের রিসেপশনে পাঠাতে বললে কেন? কেন যেন মনে হচ্ছে ওই মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়। সাধারণ কি অসাধারণ জানি না, তবে আমার অনেক প্রয়োজনীয়। ওর মধ্যে আগুন আছে। সাবিহা খান তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে বলে ওঠে, তুমি কি করে জানলে ওই মেয়েটা আগুন? তুমি জানো সে মেয়েটাকে? জানি তো, আর সেজন্যই তো তাকে ওখানে পাঠিয়েছি। সাবিহা খান বিস্ময় নিয়ে তাকিয়ে বলে, তুমি কি পাগল? একা একা কথা বলছো। রায়ান সাহেব সাবিহা বেগমের মুখের দিকে তাকিয়ে বলে, সাভিয়া, প্রস্তুত হও, এবার থেকে শুরু হবে খেলা। তোমার স্বামীর জন্য কবর খুঁড়তে এসেছি আমি। সাবিহা বেগম কিছুটা বিস্মিত হয়ে যায়। সে রেগে গিয়ে বলে ওঠে, এমন কিচ্ছুই করবে না রায়হান তুমি। রায়ান সিদ্দিক আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় দরজার পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে ছিল কেউ একজন। তার ঠোঁটগুলো কেঁপে ওঠে, কিন্তু মুখে এক অভিব্যক্তি। চেষ্টা করেও যেন সে তাদের সবগুলো কথা শুনতে পারেনি। জীবনের একটা ভুল সিদ্ধান্ত আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। রায়হান, তোমাকে ঠকিয়ে আমি রাশেদকে বিয়ে করেছি। তোমাদের জীবনকে আমি তছনছ করে দিয়েছি। রুবিনার চাওয়াকে আমি গলা টিপে হত্যা করেছি। এটাই কি কম ছিল? রাশেদের করা অপরাধের সত্য গোপন করতে যে আমি হয়রান হয়ে যাচ্ছি। আরিয়ান তার নিজের কেবিনে বসে কাজ করছে। মাইশা কতগুলো ফাইল নিয়ে আসে তাকে দেওয়ার জন্য। হঠাৎ করে আরিয়ান তাকায় মাইশার চোখে। 1 সেকেন্ডের নীরবতা। আরিয়ান ঠান্ডা গলায় বলে, এত রাত হয়ে গেছে, তুমি এখনো যাওনি? ম্যাডাম বলেছিল এই রিপোর্টগুলো কালকের মধ্যেই দিতে হবে। আরিয়ান এক মুহূর্তের জন্য তার চোখের দিকে তাকিয়ে থাকে, তারপর ফাইলগুলো নিয়ে ধপাস করে ডেস্কে রাখে এবং বলে ওঠে, তুমি অন্যদের মতো না, তোমার অনেক জেদ। সবসময় তোমার চোখে অমন জেদ থাকে কেন? স্যার, কখনো কখনো জেদটাই মানুষকে বাঁচিয়ে রাখে। আর কখনো কখনো এই জেদ মানুষকে ধ্বংস করে দেয়, মিস মাইসা। মাইশা খেয়াল করে এই প্রথমবার আরিয়ান তাকে এই মেয়ে থেকে মিস মাইশা বলে ডাকলো। রাতে শুরু হয় প্রচন্ড ঝড় বৃষ্টি। আরিয়ান দেরি করে বাসায় ফিরল। ভিজে গেছে মাথা থেকে পা পর্যন্ত, কারণ রাস্তায় তার গাড়ি নষ্ট হয়ে যায়, আর এক গাড়ি থেকে আরেক গাড়িতে যাওয়ার সময় সে সম্পূর্ণ ভিজে যায়। সে সোজা ঘরে ঢুকে রাগে গায়ের শার্ট ছিঁড়ে ফেলে দিল। ভিজে শরীর কাঁপছে। দরজার বাহিরে দাঁড়িয়ে সব দেখছিল মাইশা। সে সাহস করে ভেতরে ঢুকে গেল এবং আরিয়ানকে জিজ্ঞেস করলো, আপনি গাড়ি থাকার পরেও এমনভাবে ভিজে গেলেন কি করে স্যার? আমার মনে হচ্ছে আপনার গায়ে জ্বর আসবে। আমার চিন্তা তোমাকে করতে হবে না। আর তুমি এখানে কেন এসেছো বিনা অনুমতিতে? মাইশার চোখে ধীরতা। সে ধীরে ধীরে বলে, আপনার আম্মু আমাকে এখানে রেখেছেন কাজ করার জন্য। আমি আমার দায়িত্ব পালন করছি। সে ফার্স্ট এড বক্স থেকে ঔষধ বের করে এগিয়ে দিল আরিয়ানের হাতের কাছে। তখনই আরিয়ানের সন্দেহ করতে লাগলো,
বিনা প্রয়োজনে এই মেয়ে এত কিছু কেন করছে, আর এই মেয়ের এত সাহস কি করে হলো তার রুমে এসে এইসব করার। তখনই আরিয়ান খুব জোরে মায়েশার হাতটা চেপে ধরলো, গম্ভীর স্বরে বলতে লাগলো, তুমি এই বাড়িতে কেন এসেছো? আর তোমার কত বড় সাহস, তুমি আমার রুমে ঢুকেছো আমার অনুমতি ছাড়া? আমি কাউকে এত রাতে আমার রুমে অ্যালাউ করি না। মায়েশার বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, আমি শুধু আপনার কাজ করছি। আরিয়ান তার হাতকে এতটা জোরে চেপে ধরেছে যে ব্যথায় তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তবু আরিয়ান হাত ছাড়ল না। কিছুক্ষণ মায়েশার মুখের দিকে তাকিয়ে থাকলো। আজই প্রথম মনে হয় সে মেয়েটাকে খুব ভালো করে দেখলো, অপূর্ব সুন্দরী যাকে বলা হয়। চোখগুলোতে অসম্ভব মায়া ভরা, গোলাপের ঠোঁটগুলোতে যেন কিছু একটা বলতে চায়। অপূর্ব মায়াবী মুখটা। কি করে একজন কাজের মেয়ে হয়? এই বলো তো, তুমি কে? আমি একজন মানুষ। আমার পরিচয় হচ্ছে আমি আপনাদের বাড়ির কাজের মেয়ে। কথাটা যেন আরিয়ানের ব্রেনে যেয়ে লাগলো, আর এই কথাটাই তার পছন্দ হলো না। তাই সে মায়েশার হাত দুটোকে আরো জোরে চেপে ধরে বলতে লাগলো, মিথ্যে বলছো তুমি, তোমার চোখ কিন্তু সেই কথা বলে না। এখানে অন্য কিছু আছে। কেন জানি মনে হচ্ছে এই চোখে না বলা অনেক কিছুই লুকিয়ে আছে। আরিয়ানের নিঃশ্বাসটা যেন মায়েশার গালে গিয়ে পড়ছে। হঠাৎ করে পুরুষালী ছোঁয়া আর নিঃশ্বাস মায়েশার শরীরটা যেন কেঁপে কেঁপে উঠছে অজানা এক অদ্ভুত অনুভূতিতে। প্লিজ স্যার, হাতটা ছাড়ুন, আমার লাগছে।